এবং আমি এখনো সেই Gen Z কিড যে সরঞ্জিত চক্রবর্তী না পড়েই বড় হয়ে গেছি এবং সেই কারণেই বোধহয় আমার লাভ লাইফটা এত খাটা। হাই! ওয়েলকাম টু শর্মিষ্ঠা অ্যান্ড বুকস। আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে কথা বলবো এই ফেব্রুয়ারি মাসে আমি কি বই পড়ছি এবং কি বই পড়তে চলেছি সেই সমস্ত কিছু নিয়ে। প্রত্যেকবার আমি আ এই ভিডিওটাকে একটা রিল বা শর্ট ফরম্যাটে রাখি কিন্তু সেখানে আমার কথা বলে আঁশ মেটে না। কারণ ৩ মিনিটে সেই ভিডিওটা আমাকে শেষ করে দিতে হয়। তাই এইবারে আমি একটুখানি elaborately ভিডিওটা করতে চাই। আর আমি জানি তোমাদের attention span একদম বাকিদের মতো ভাজা হয়ে যায়নি। কারণ তোমরা রিডার, তোমরা বই পড়ো। তোমরা অবশ্যই ১০ সেকেন্ড রিল দেখে স্ক্রল করে যাওয়া মানুষ নও। কিছু টাইমে আমরা করে থাকি। আমিও পাপী, তুমিও পাপী আমরা জানি। কিন্তু মোস্ট অফ দ্যা টাইম আমরা কিন্তু বুক রিলেটেড কনটেন্ট একটু লং ফরম্যাট দেখতেই পছন্দ করি। আর সেখানে আমারও সুবিধা হয় তোমাদেরকে একটু বেশি করে ভালো করে গুছিয়ে বলার যে কি বইটা কি নিয়ে, কি ম্যাগাজিন তো সেই কারণেই এই ভিডিওটাকে আমরা এই ফরম্যাটে রাখছি। ১ম এ আমি কিছু ম্যাগাজিন নিয়ে কথা বলব। তারপরে যে বইগুলো আমি পড়ছি এবং পড়তে চলেছি সেইগুলো নিয়ে। লং ফরম্যাট কিন্তু খুব বিশাল বড় একটা ভিডিও এটা হতে চলেছে, সেটাও আমি বলছি না। তাই এটা জাস্ট একটা আপডেট ভিডিও, খুব ক্যাজুয়াল একটা ভিডিও। তো তুমি যদি এ ধরনের ভিডিও পছন্দ করো, তাহলে আমাকে জানাও যে হ্যাঁ, তোমাদের ভাল লাগছে। কারণ আমি রিডিং র‍্যাপ আপটা দুটো মান্থের পরেই করি। শুধু লাস্ট নভেম্বর, ডিসেম্বর আমি করিনি। কারণ আমি যেটা ইয়ারলি যে বেস্ট বুকস এর ভিডিওটা করেছিলাম ২৫ খানা বই। তার মধ্যে যেহেতু ওই বইগুলো ইনক্লুডেডই ছিল, তো আমি আবার করে রিপিট করতে চাইনি। কিন্তু ২ মাসে আমি কি বই পড়লাম সেটা নিয়ে তো একটা বড় ভিডিও হয়ই। তো তার মাঝখানে যদি তোমরা রিডিং আপডেট রিলেটেড এরকম ভিডিও পছন্দ করো, তাহলে আমাকে জানিও। ১ম এই বলি আমার ২০২৬ এর রিডিং একটু স্লোলি চলছে। কারণ নিজেও ব্যস্ত ছিলাম। পারিবারিক বিভিন্ন ঘটনার মধ্যে নিজের শরীরের কারণে। তাই যে স্পিডে আমি বই পড়ি, সেই স্পিডে আমি এই মাসে বই পড়িনি। আ জানুয়ারি মাসে পড়িনি। এখনো মানে একটা বই সেই জানুয়ারি মাসে শুরু করেছিলাম, এখনো চলছে। আমার তাড়াহুড়ো নেই। যে পেসে আমার বই পড়া চলে আমি সেটা নিয়ে একদম মানে পাগল করি না যে কেন হচ্ছে না, বই পড়া তাড়াতাড়ি হচ্ছে না। নাম্বার চেস করাটা কখনোই আমার গোল নয়। মন দিয়ে ভালো করে পড়া এবং নিজের মুডকে বোঝা সেটাই আমার কাছে বেশি ইম্পোর্টেন্ট। তাই তোমরা আম যারা এটা নিয়ে ফ্রিক আউট করো তাদের আমি সাজেস্ট করব যে করো না। ইটস ওকে। যদি তোমরা লাইফে ব্যস্ত থাকো, কম বই পড়তে পারো কোনো মাসে বা কোনো সপ্তাহে একেবারেই পড়তে না পারো, ইট ডাজন্ট ম্যাটার। যদি তোমরা কনসিস্টেন্টলি এট লিস্ট ১-২ পাতাও রোজ পড়ো, সেটা আমার মনে হয় অনেক বেশি ভালো ইন দ্য লং রান তোমাদের বই পড়ার অভ্যেসটা বাঁচিয়ে রাখার জন্য। ব্যাস অনেক জ্ঞান হয়ে গেছে। এবার দেখিয়ে দিই বইগুলো। ১ম এই রয়েছে কিশোর ভারতীর বইমেলা গল্প স্পেশাল। এটা আমি ধরবো এই মাসেই। কারণ এটা গত মাসে এসছে। আর বইমেলা চলে গেছে। বইমেলা মিস করছি। বইমেলার মিস করাটা যাতে একটুখানি কমে এবং সেই আমেজটাকে যাতে আমি আরো ধরে রাখতে পারি, সে কারণেই এই বইটা। নেক্সট পড়ছি মহাশ্বেতা দেবীর গল্প সমগ্র। এটা শ্রেষ্ঠ গল্প। যদিও শ্রেষ্ঠ গল্প নামাঙ্কিত হলেও এখানে তার ২৭ টা গল্পই তুলে ধরা হয়েছে এবং সম্পাদক নিজেও বলেছেন যে মহাশ্বেতা দেবীর ক্যারিয়ারের এতগুলো গল্প থেকে মাত্র ২৭ খানা গল্পকে শ্রেষ্ঠ গল্প বলাটা মানে খুবই ডিফিকাল্ট। কিন্তু জাস্ট এটাকে নাম হিসেবেই নেওয়া উচিত। এখানে তার লেখা কিছু আমি বলব গুরুত্বপূর্ণ গল্প রয়েছে যে গল্পগুলো আমাদের সবার পড়া দরকার। মহাশ্বেতা দেবীর লেখার মধ্যে সবসময় প্রান্তিক মানুষদের যে দুঃখ দুর্দশা এবং আমাদের সমাজে বিশেষ করে আমাদের ভারতে আমাদের কালচারের মধ্যে ব্রাহ্মণ্যবাদের সাথে যে শ্রেণী বিন্যাস সেটা এতটা বেশি মানে কানেক্টেড এবং শ্রেণী বৈষম্য এবং ব্রাহ্মণ্যবাদ এই দুটো জিনিস এতটা প্যারালালি এখানে চলে। তো সেখানে এই অ্যাওয়ারনেসটা শহর জীবনে বসে আমরা ভাবতেই পারি না। এখানে আমরা রিজার্ভেশন কেন হচ্ছে নিয়ে কান্নাকাটি করি। কিন্তু এখনো অবধি যে বিভাজনগুলো সমাজের মধ্যে রয়েছে, যে অদৃশ্য লক্ষণ রেখাগুলো রয়েছে, সেগুলো পার হলে মানুষকে কি consequences ভোগ করতে হয় এবং কতটা ভয়ংকর অবস্থায় এখনো ভারতের কিছু মানুষ রয়েছেন, সেই দিকে ক্রমাগত আলোকপাত করে গেছেন কিন্তু মহাশ্বেতা দেবী এবং এরকম একজন লেখিকা, এরকম একজন নির্ভীক কলম আমাদের দরকার।
কারণ আমরা নিজেদের সুখের জীবনে থেকে ভুলে যাই যে ভারতবর্ষটা শুধু শহরকেন্দ্রিক নয়। ভারতবর্ষে আরো অনেক মানুষ আছে এবং তাদের কাঁধে ভর করে কিন্তু সমাজটা চলে এবং তারাই সমাজে সবচেয়ে বেশি বঞ্চিত। তো সেই বঞ্চিত মানুষদের নিয়ে যদি পড়তে চাও তাহলে অবশ্যই এই বইটা পড়ো। এখন অব্দি আমার ১২ টা গল্প পড়া হয়েছে। ১২ টা কি ১১ টা। তো এটা আমি জানুয়ারি থেকেই শুরু করেছিলাম। রিসেন্টলি আমি পড়েছি 'বিছন' এবং 'স্তন্দায়িনী'। মানে আমি স্পিচলেস। প্রত্যেকটা গল্প পড়ার পর অদ্ভুত একটা স্তব্ধতা ঘিরে ধরবে তোমাকে। এটা ভাবা যে এইগুলো কোনো কাল্পনিক ঘটনা নয়। এরকম ঘটনা অনেক লেখিকা নিজের সামনে ঘটতে দেখেছেন প্রতিনিয়ত। যেটা তাকে বাধ্য করেছে লেখার জন্য সেটা ভাবলে আরো বেশি বলা যায় শিহরণ জাগে। নেক্সট আমি পড়ছি জর্জ অরওয়েলের এসে কালেকশন। এইটা একটা মজার ব্যাপার হচ্ছে এটা আমি বের করেছিলাম সরস্বতী ঠাকুরের সামনে দেব বলে। কারণ এটা অনেকদিন আগে আমি কয়েকটা এসে পড়ে রেখে দিয়েছিলাম। তারপরে যখন আবার বইগুলো সরাচ্ছিলাম ঠাকুরের কাছ থেকে, একটা আম লেখা সম্বন্ধে আমার খুবই ইন্টারেস্ট জাগে যেটা সম্বন্ধে আমি বোধহয় কোনো একটা রিলসে বা কোথাও একটা দেখি। সেটা হচ্ছে 'বুকস ভার্সাস সিগারেট'। তো সেই এসেটা আবার পড়ব বলে বইটা পড়া শুরু করি এবং আরো কয়েকটা মজার বিষয়ের ওপর, ইন্টারেস্টিং বিষয়ের ওপর তার ইনসাইট পড়ার জন্য বইটাকে আবার আমি পড়া শুরু করেছি। এটা অনেক বড় একটা কালেকশন আর মাত্র ৩-৪ পাতার এসে খুব বড় নয়। তো যারা নন ফিকশন পড়তে ভালোবাসো তারা ডেফিনিটলি ট্রাই করো অরওয়েলের এসে। বুক ভার্সাস সিগারেট এসেটা খুব ইন্টারেস্টিং। মানে আমরা অনেকেই বলি যে বই কিনে পড়ার মতো সামর্থ্য আমাদের নেই। তো এখানে লেখক লিটারালি একটা হিসেব করে আমাদের দেখিয়েছেন যে আমাদের কেউ যদি সিগারেট খায় আরকি তার ডেইলি সিগারেটের যে খরচ তার থেকে তার যদি বই কিনে পড়ার ইচ্ছা হয় বা বই পড়ার ইচ্ছা হয় সেই খরচটা কতটা কম। তো এটা ইনটেনশন এর উপর ডিপেন্ড করে যে আমরা সত্যি বইয়ের পেছনে এই টাকাটা খরচ করতে চাই কিনা, বই পড়তে চাই কিনা। আর একটা সিগারেট খেয়ে আমরা ধোঁয়া উড়িয়ে দিই। কিন্তু একটা বই কিন্তু আমাদের সঙ্গে থেকে যায়। তো আমি কোন কম্প্যারিজন করছি না যে সিগারেট খেও না, বই পড়ো টাইপের। এটা অরওয়েলের কথা। তিনি অ্যাকচুয়ালি শ্রমিকদের সাথে কথা বলেছিলেন যে, "তোমরা বই পড়ো কিনা?" তো তারা এটাই মানে লজিক দিয়েছিল যে বই পড়া একটা খুবই লাক্সারিয়াস ব্যাপার এবং আমরা অফেন এই ব্যাপারটাকে সত্যিই লাক্সারির সাথে কম্পেয়ার করি যে বই পড়তে পারাটা সত্যি একটা বড় প্রিভিলেজের ব্যাপার। হ্যাঁ, একদিক দিয়ে কারণ আমার মনে হয় টাকার থেকেও বড় হচ্ছে সময়টা প্রিভিলেজ। মানে একটা বই ধৈর্য ধরে পড়ার মতো সময় এফোর্ড করতে পারাটা একটা বড় প্রিভিলেজ। কিন্তু আ টাকার ক্ষেত্রে অনেক উপায় আছে এবং সেই উপায়গুলো নিয়েই কথা বলেছেন 'বুক ভার্সাস সিগারেট' এ। 'শুটিং অ্যান এলিফ্যান্ট', 'আ হ্যাঙ্গিং' এই দুটো এসে আমি আগে পড়েছিলাম। খুব, খুব সুন্দর লেখা এবং অরওয়েলের লেখার একটা অদ্ভুত স্ট্রেংথ হলো মানে পাঠককে ইভেন নন ফিকশন এর মধ্যেও অদ্ভুতভাবে ক্যাপচার করে রাখতে পারেন তার লেখার মধ্যে। সেই যে একটা এনচ্যান্ট করার ক্ষমতা তার কলমে রয়েছে। এরপর আমি পড়ছি আরেকটা ইংরেজি বই সেটা হচ্ছে 'সিটি অফ স্টোলেন ম্যাজিক' এইটা লিখেছেন আ নাজিন আহমেদ পাঠাক। এটা ছোটদের জন্য লেখা একটা বই কিন্তু টপিকটা খুব আ বলবো ভার্সেটাইল এবং শুধু ছোটদের জন্যই সীমাবদ্ধ নয়। এটা কলোনিয়াল ভারতের প্রেক্ষাপটে লেখা একটা উপন্যাস যেখানে ব্রিটিশ গভর্নমেন্ট সমস্ত ম্যাজিক্যাল লোকজন যারা ম্যাজিক করতে পারে তাদের ধরে নিয়ে যাচ্ছে এবং তাদের ধরে নিয়ে গিয়ে তাদেরকে বন্দী করে রাখছে এবং তাদেরকে নিজেদের বেনিফিট এ ব্যবহার করছে। অর্থাৎ আমাদের যে সম্পদের নিষ্ক্রমণ ঘটেছিল সেই সময় আমাদের যে আম ওয়েলথ এর একটা বড় পোরশন চলে যায় ব্রিটেনে এবং যে কারণে আমরা মন্বন্তর ফেস করি, যে কারণে ভারতবর্ষ অর্থনৈতিকভাবে অনেক পিছিয়ে যায়, সেইটাকেই এই ম্যাজিকের মেটাফোর দিয়ে দেখানো হয়েছে এবং সেই ম্যাজিক্যাল লোকজনদেরকে আ মানে কিভাবে একটা বাচ্চা মেয়ে রম্বা যে নিজেও একটা ম্যাজিক্যাল চাইল্ড রেস্কিউ করবে। ১ম কথা বিষয়বস্তুটা খুব, খুবই ইন্টারেস্টিং এবং 'ব্যাবেল' আর.এফ. কং এর একটা বই ছিল। এরকমই সিমিলার টপিক এর উপর সেটা বই ট্রান্সলেশন নিয়েছিল। কিন্তু সেটাও কলোনিয়াল আ ব্রিটিশ যে শাসনকে কেন্দ্র করে এবং সেটা এতটা হাইপড হয়েছিল। কিন্তু এইটা কেন মানে এতটা কম লোকে কথা বলছে এইটা নিয়ে আমি জানি না। এটা খুবই ভাল লাগছে আমার পড়তে। আমি খুব ধীরে পড়ছি যদিও। গত মাস থেকে পড়ছি। এখনো আমি ২১১ পাতায় রয়েছি। কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার না আমি খুব এনজয় করছি। মানে অ্যাডভেঞ্চার ছোটদের ভাল লাগবে। আবার যে জিনিসগুলো আমাদের জানা দরকার যেরকম নীল চাষ
করা এবং ব্রিটিশ সরকার ভারতীয়দের কিভাবে ট্রিট করত, যে একটা রেসিজম ছিল তাদের বিহেভিয়ার এ, আ ভারতবাসীদের প্রতি তাদের যে ঘৃণা ছিল, সে সমস্ত কিছু কিন্তু এখানে বলা হচ্ছে এবং ছোটদেরকে সেটা নিয়ে অ্যাওয়ার করা হচ্ছে। কিন্তু এটা একটা ফ্যান্টাসি ম্যাজিক্যাল ওয়ার্লড এর কথাও বলছে। তো ফ্যান্টাসি এবং রিয়ালিটি, হিস্ট্রি সবকিছুর একটা সুন্দর মেলবন্ধন এটার মধ্যে ঘটেছে। এরপর রয়েছে আ অন্তরীপের ২০ টি গল্প, জানুয়ারির সংখ্যা এটা। এটা স্পেশাল এডিশন ওদের গল্পে। এখান থেকেও আমি মোটামুটি ৪ টে গল্প পড়েছি। এটাও আমি কমপ্লিট করতে চাই এই মাসেই। খুব ভালো, ভালো কয়েকটা গল্প পড়েছি, যার মধ্যে দেবতোষ দাসের লেখা গল্পটা আমার খুব ভাল লেগেছে। আম কি যেন নাম? গল্পের নামটাও কিন্তু খুব ইন্টারেস্টিং। গরুই একজনকে পকেটমার বানায়। নামটা শুনে অদ্ভুত লাগলেও বিষয়টা খুবই প্রাসঙ্গিক। লেখকের কলমের ওপর যদি সেন্সরশিপ বসে যায়, লেখক কি শব্দ লিখতে পারবে, কি শব্দ ব্যবহার করতে পারবে, সেটার ওপর যদি সরকারি নিষেধাজ্ঞা জারি হয়, ফতোয়া জারি হয়, তাহলে কিভাবে লেখক সারভাইভ করবে, সেটারই গল্প। দুর্ধর্ষ একটা লেখা এবং রূপকের আড়ালে বর্তমান রাজনৈতিক অবস্থাটাও খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এটার মধ্যে। এছাড়াও মজার গল্প রয়েছে, মানে সব স্বাদেরই গল্প রয়েছে, কিন্তু এই গল্পটাকে টপ করার মতো গল্প আমি কিন্তু এখনো পড়িনি। সো আই এম স্টিল ওয়েটিং। এরপর রয়েছে অলৌকিকের আসর, বিন্দু বিসর্গ থেকে পাওয়া এই পত্রিকাটা, যেখানে আমারও একটা লেখা রয়েছে ছোট্ট মতো বড় গল্প। এখানেও অনেক অলৌকিক গল্প আমি পড়তে চাই। আমার খুব ভাল লেগেছে এদের যে আ লিস্টটা। নিজের লেখা আছে বলে বলছি না অবশ্যই, আমার লেখা বাদে। বাকিদের লেখা আমি পড়তে চাই। আর মাঝে মধ্যে আমার ভৌতিক অলৌকিক পড়তে ভাল লাগে। একটানা পড়লে একঘেয়ে লাগে, কিন্তু মাঝে মধ্যে পড়তে ভালো লাগে এবং নিজের লিখতে তো obviously ভালো লাগে। কারণ মোস্টলি আমি হররেই লিখি। তো বাকিরা আমার সমসাময়িক লেখকেরা কি বিষয়ে লিখছেন এবং কি বিষয় তাদেরকে আম ইন্ট্রিগ করছে, সেটা জানতে আমারও উৎসাহ জাগে। এইবারে আমি কথা বলব সেইসব বইগুলো নিয়ে যেগুলো আমি পড়তে চাই ফেব্রুয়ারি মাসে। ১ম এই রয়েছে শরণজিৎ চক্রবর্তীর 'পাল্টা হাওয়া', যেটা রিলের মধ্যেও তোমরা আমাকে বলেছ যে আমার পড়া দরকার এবং আমি এখনো সেই Gen Z কিড যে শরণজিৎ চক্রবর্তী না পড়েই বড় হয়ে গেছি এবং সেই কারণেই বোধহয় আমার লাভ লাইফটা এত খাটা। মেবি। তো ডোন্ট গো দেয়ার। এখানে ফিরে আসি। আম শরণজিৎ চক্রবর্তী পড়তে হবে obviously। আমি অনেক স্নবারি করে এতদিন পড়িনি, কিন্তু এখন মনে হচ্ছে যে না, পড়াটা দরকার। এটা অনেকটাই বড় বই। জানি না আমি ফেব্রুয়ারিতে কমপ্লিট করতে পারব কিনা। বই বড় কি ছোট না, ব্যাপারটা খুবই আপেক্ষিক। পেসিং এর উপর ডিপেন্ড করে। অনেক সময় খুব ইন্টারেস্টিং লাগলে, মানে যদি সেই বইটা তুমি এনজয় করো, দেখবে তুমি ৬০০ পাতার বইও খুব তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলছো। আবার কিছু কঠিন বই যেগুলো সময় লাগে, ধৈর্য লাগে, ক্লাসিক বই সেগুলো দেখবে ১৫০ পাতা পড়তে তোমার অনেকদিন সময় লেগে যাচ্ছে। অনেক কিছু ফ্যাক্টর কাজ করে। তো বইয়ের সাইজ দেখে ভয় পাওয়াটা মানে খুবই সুপারফিশিয়াল ব্যাপার। এ মাসে আমি পড়তে চাই লীলা মজুমদারের 'হলদে পাখির পালক'। এটা লীলা মজুমদারের লেখা অন্যতম সেরা একটা উপন্যাস। অনেকদিন ধরে আমার পড়ার ইচ্ছে ছিল। এই বইমেলায় ফাইনালি আমি কালেক্ট করেছি এবং বইটার পাতার রংগুলো কি সুন্দর হলদেটে। আমার খুব ভাল লাগে এই রকম কালারে বই পড়তে। খুব সুদিং ফিল হয় আমার। তো এই বইটা আমি পড়তে চাই এই মাসে। এটা ছোটদের জন্য লেখা একটা উপন্যাস। কিন্তু আমার মনে হয় লীলা মজুমদারের লেখা ছোট বড় সবার পড়া উচিত। বড় যদি হয়ে যাও অলরেডি আরো ভালো মানুষ হতে পারবে। আর যদি তুমি ছোটবেলায় লীলা মজুমদার পড়ো, তাহলে অনেক বড় মানুষ হতে পারবে। এছাড়া রয়েছে আরেকটা রোমান্টিক বই। যেহেতু এটা ফেব্রুয়ারি মাস, রোমান্স এর মাস, তাই রোমান্স আমার লিস্টে থাকবেই। আর আনফরচুনেটলি সেই বইটা আমি কোথায় প্লেস করেছি আমি এখনই খুঁজে পাচ্ছি না। আমার যে স্তূপাকৃতি বই রয়েছে সেগুলোর মধ্যে কোথাও লুকিয়ে আছেন মহাশয়। বইটা হচ্ছে 'ঈশ্বরপুরের প্রেম কথা' দেবজ্যোতি ভট্টাচার্যের লেখা। বইটার প্রচ্ছদ দেখেই আমি প্রেমে পড়ে গেছিলাম এবং বইটা রোমান্স, আর আমি একটু রোমান্স পড়তে চাই। এই মাসটায় আমার রোমান্স সেরকম পড়া হয় না। তো সে কারণে এই বইটা লিস্টে আছে। বইটা আমাকে খুঁজে বার করতে হবে যদিও। আর শেষ যে বইটা আজকের লিস্টে আছে সেইটি হলো একটা গ্রাফিক মেমোয়ার, সেটা হলো 'পার্সিপলিস'। লিখেছেন মার্জান সাত্রাপি। সাদা কালোতে বর্ণনা করা হয়েছে মার্জান সাত্রাপির জীবন ইসলামিক রেভলিউশন এর পরে, যেখানে মেয়েদের স্বাধীনতা খর্ব হয়ে যায় ইরানে এবং মেয়েদের ওপর জোর করে হিজাব পরা ম্যান্ডেটরি করে দেওয়া হয়। তো সেই সময়ের শুরুর দিকে লেখিকা ছোট ছিলেন এবং তার স্কুল জীবন থেকেই লেখাটা শুরু হচ্ছে। এটার আ এটাও অনেকদিন ধরে আমার পড়ার ইচ্ছা ছিল। তো নিজেকে জন্মদিনে এটা গিফট করেছি আমি। তো এটা আমি পড়তে চাই এই মাসে।
এই ছিল আমার ফেব্রুয়ারি মাসের রিডিং। কেমন চলছে, কেমন চলতে পারে তার একটা আভাস দেওয়ার চেষ্টা করলাম তোমাদেরকে। কেমন লাগলো ভিডিওটা? প্লিজ জানিও কমেন্ট বক্সে। আর ফেব্রুয়ারি মাসে তোমরা কি পড়ছো, কি পড়তে চাও অবশ্যই আমাকে জানিও। তোমাদের থেকে অনেক ভালো, ভালো রেকমেন্ডেশন কিন্তু আমিও পাই এবং তোমাদের রেকমেন্ডেশন থেকে আমি বই পড়ার চেষ্টা করি এবং তোমাদের সঙ্গে সেই ভালো লাগাগুলো শেয়ার করার চেষ্টা করি। তো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে। বই পড়া চলতে থাকুক। টাটা।